আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পোটেনশিওমিটার। ক্লাস 12-এর তড়িৎ প্রবাহ বা প্রবাহী তড়িৎ চ্যাপ্টারের অন্তর্গত পোটেনশিওমিটার এই জিনিস নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে পোটেনশিওমিটার, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে বিভব বিভাজক, তার মূল নীতি আগে আমরা আলোচনা করব। দেখো, আমরা ধরে নিচ্ছি এখানে আমরা একটা রোধ নিয়েছি, যে রোধের দৈর্ঘ্য হচ্ছে L0 এবং এই রোধের মান হচ্ছে R0। তাহলে আমরা যেটা বলতে পারি যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং রোধের মধ্যে সম্পর্ক হচ্ছে R = ρL/A। এই সূত্র অনুযায়ী R ∝ L। তার মানে পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর রোধ পরস্পর সমানুপাতিক। এখন আমরা কি বলতে পারি যে এই যে L0 দৈর্ঘ্য যে আছে, সেই L0 দৈর্ঘ্যের পরিবাহীর রোধ R0। তাহলে একক দৈর্ঘ্যের পরিবাহীর রোধ কত হতো? কম হতো। তাহলে R0/L0। এটা হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই যে পরিবাহী, যদি আমরা একক পরিমাণ দৈর্ঘ্য নিই, তাহলে সেই একক পরিমাণ দৈর্ঘ্যের রোধ হবে R0/L0। এই পরিবাহীর মধ্যে যদি আমি কোনো একটা প্রান্ত থেকে, ধরে নাও প্রান্ত হচ্ছে A ও B, এবং এই A প্রান্ত থেকে আমি কি করলাম, একটা ছোট্ট অংশ নিলাম যে অবধি, যেটুকু দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে গোটা পরিবাহীটার দৈর্ঘ্য ছিল L0 এবং গোটা পরিবাহীটার রোধ ছিল R0। তাহলে একক দৈর্ঘ্যের রোধ পেয়েছি R0/L0। তাহলে এই যে এইটুকু দৈর্ঘ্য, সেই A এবং J বিন্দুর মধ্যে যে দৈর্ঘ্য অর্থাৎ l দৈর্ঘ্যের রোধ কত হবে? R0/L0 * l। এটাকে আমরা বলছি RAJ। এবার একে আমরা সংক্ষেপে বলছি R। এখন আমরা কি বলছি? ধরে নাও এই যে পরিবাহীটা আছে, সেই পরিবাহীটার A বিন্দু এবং J বিন্দুর মধ্যে যে রোধটা, সেই রোধটা কার উপর নির্ভর করছে? A বিন্দু থেকে J বিন্দুর দৈর্ঘ্যের উপরে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যদি আমি এই দৈর্ঘ্যটার পরিবর্তন করি, তাহলে রোধেরও পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারি RAJ হলো পরিবর্তনশীল রোধ। RAJ হচ্ছে পরিবর্তনশীল রোধ, এবং এক্ষেত্রে RAJ ∝ L, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন হলে রোধেরও পরিবর্তন হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে A বিন্দু এবং B বিন্দুর মধ্যে যে প্রান্তীয় বিভব প্রভেদ আমরা প্রয়োগ করেছি, সেই প্রান্তীয় বিভব প্রভেদ ছিল E0। আমরা এখানে তড়িৎচালক বলকে E0 বলছি, সেই তড়িৎচালক বলটা এখানটা প্রান্তীয় বিভব প্রভেদ হিসেবে কাজ করছে। তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি আমি I0 ধরি, তাহলে I0 = কত হবে? I = আমি V/R, ওহমের সূত্র। তাহলে এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত? I0 সমান তড়িৎচালক বল কত? E0, রোধ কত? R0। তাহলে আমি পেয়ে গেলাম A বিন্দু থেকে B বিন্দুর মধ্যে যে এই R0 রোধটা আছে, সেই R0 রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I0। এখন যখন আমি A বিন্দু এবং J বিন্দুকে এর মধ্যে যোগ করেছি, তাহলে কি হচ্ছে? A বিন্দু এবং J বিন্দুর মধ্যে কার্যকর রোধ কিন্তু আর R0 থাকছে না, কার্যকর রোধ কত থাকছে? RAJ। তাহলে এই A বিন্দু এবং J বিন্দুর মধ্যে কার্যকর রোধ হচ্ছে RAJ, এবং এই রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I0। তাহলে A বিন্দু এবং J বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? তাহলে আমরা বলতে পারি অতএব VAJ সমান আমরা কি জানি? আমরা ওহমের সূত্রে পেয়েছি V মানে হচ্ছে
ভি ইকুয়াল টু আই আর। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, ভি এ যে বিন্দু, এ বিন্দু এবং যে বিন্দুর মধ্যে প্রবাহ মাত্রা কত, আই জিরো, রোধ কত, আর এ যে। এখন আই জিরোর মানটা কত, একটু আগেই আমরা বের করলাম, ই জিরো বাই আর জিরো, এবং আর এজ এর মান কত, আর জিরো বাই এল জিরো ইন্টু স্মল এল। তার মানে ই জিরো বাই এল জিরো ইন্টু স্মল এল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম ভি এ জে ইকুয়াল টু ই জিরো বাই এল জিরো ইন্টু স্মল এল। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, ভি এ জে হলো পরিবর্তনশীল বিভব উৎস, এবং এক্ষেত্রে ভি এ যেটা নির্ভর করছে স্মল এর উপর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা প্রথমে এখানটা পোটেনশিওমিটার করার ক্ষেত্রে আমরা পেলাম যে কিভাবে আমরা এই বর্তনীটাকে পরিবর্তনশীল রোধ বা পরিবর্তনশীল বিভব উৎস হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আমরা আলোচনা করব পোটেনশিওমিটার বা বিভব বিভাজকের মূল নীতিটা কি। আমরা তো এখন দেখতে পেলাম যে একটা যন্ত্র যেটা হচ্ছে পরিবর্তনশীল রোধ এবং পরিবর্তনশীল বিভব উৎস, কিন্তু কখন এই যন্ত্রটা পোটেনশিওমিটার হচ্ছে সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা পেয়েছি আর ইকুয়াল টু আর জিরো বাই এল জিরো ইন্টু স্মল এল, ভি এ জে ইকুয়াল টু ই জিরো বাই এল জিরো ইন্টু স্মল এল। এরপরে আমরা শুরু করছি আমাদের পরবর্তীতে পোটেনশিওমিটারের মূলনীতি। দেখো আমরা কি করেছি, আমরা সেই যে আগের বর্তনীটা, সেই বর্তনীটাকে এবার পুরোপুরি এঁকেছি যে একটা হচ্ছে আর জিরো রোধ যুক্ত একটা পরিবাহী আছে, যে পরিবাহী তার, সেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল জিরো, এবং এই এল জিরো দৈর্ঘ্যের তারের রোধ ছিল আর জিরো। তাকে যখন ই জিরো তড়িৎ চালক বল বিশিষ্ট কোনো তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলাম, তখন এই বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে আই জিরো, যেখানটায় আই জিরোর মানটা ছিল ই জিরো বাই আর জিরো। এখন কি হয়েছে, এখন আমরা এই বর্তনীর সঙ্গে আমরা বাহ্যিকভাবে আর একটা ব্যাটারি যোগ করে দিয়েছি বা একটা তড়িৎ কোষ যোগ করেছি, যার তড়িৎ চালক বলটা হচ্ছে ই। এখানটায় মাথায় রাখতে হবে যে যেদিকে হচ্ছে প্রথম ব্যাটারির প্লাস সেদিকে এই ব্যাটারিরও প্লাস, এবং যেদিকে এই ব্যাটারির মাইনাস ঠিক সেদিকে এই ব্যাটারির মাইনাস থাকে। এখন আমরা কি করেছি, এই ব্যাটারির দ্বিতীয় প্রান্ত, যে প্রান্তটা আমরা এখানে মুক্ত করে রেখেছি, তার সঙ্গে আমরা একটা ভেরিয়েবল কানেকশন, যাকে আমরা জকি বলি, সেটা আমরা এখানটায় যোগ করে দিয়েছি। তার মানে কি হচ্ছে, এই যে এখানকার সঙ্গে যে এই বিন্দুর কানেকশনটা, সেই কানেকশনটাকে আমি যে বলছি, সেই যেটাকে কিন্তু আমি উপরে বা নিচে নামাতে পারি। অর্থাৎ এ থেকে যে দৈর্ঘ্যটা যদি এল বলি, সেই এল বলে যে দৈর্ঘ্যটা, সেই এল দৈর্ঘ্যটা হচ্ছে ভেরিয়েবল, পরিবর্তনশীল। তার মানে আমি কি করতে পারি, আমি এই জকিটাকে এখান থেকে সরিয়ে আমি একটু নিচেও নামিয়ে দিতে পারি, তখন কি যাবে, এই এল এর মানটা বেড়ে যাবে। আবার কি করতে পারি, আমাদের কখনো যদি ইচ্ছে হয় এটাকে উপরে তুলে কমিয়েও দিতে পারি। তাহলে এখানটায় যে হচ্ছে ভেরিয়েবল একটা হচ্ছে কানেকশন, যাকে আমরা জকি বলছি, এবং এখানটায় এ থেকে যে অবধি যে দৈর্ঘ্য, তাকে আমি বলছি স্মল এল। এখন কি হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে এই যে এ বিন্দু এবং যে বিন্দুর মধ্যে এই রোধের মধ্যে যে বিভব প্রভেদ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ভি এ জি।
এবং এই ভি এজ এর মানটা হচ্ছে E0 বাই L0 ইন্টু স্মল এল, এটা হচ্ছে দৈর্ঘ্য, স্মল এল দৈর্ঘ্যের জন্য উৎপন্ন বিভব প্রভেদ। এবার এই বিভব প্রভেদের প্লাস প্রান্ত কোনটা? এই যে ব্যাটারির প্লাস প্রান্ত এই জায়গাটাকে প্লাস করেছে এবং এইখানটায় তাহলে মাইনাস, মানে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, সেই কারণে প্রবাহ মাত্রা এ থেকে জের দিকে যাচ্ছে। এখন এইখানে আমরা বাহ্যিকভাবে একটা তড়িৎ কোষ যুক্ত করেছি। এই তড়িৎ কোষটার মধ্যে বা এই তড়িৎ কোষটার জন্য তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে? প্লাস থেকে মাইনাস দিকে যাবে। এখন এই বিভব প্রভেদ কি যাচ্ছে? যে এই বিভব প্রভেদ কিন্তু এই তড়িৎ প্রবাহকে বাধা দেবে। এখন যদি ইটা গ্রেটার দেন ভি এজ এ হয়, তাহলে কি হবে? এখানে উৎপন্ন বাধার থেকে এই তড়িৎ কোষের বা তড়িৎ চালক বলের মান বেশি, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এই বরাবর হচ্ছে প্রবাহিত হবে। আবার ই যদি লেস দেন ভি এজ এ হয়, তাহলে যে তড়িৎ চালক বলের জন্য তড়িৎ প্রবাহ হচ্ছিল তার থেকেও বেশি বাধা বা তার থেকে বেশি বাধা সৃষ্টিকারী বিভব প্রভেদ তৈরি হয়েছে, তাহলে কিন্তু আর তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। কিন্তু যদি আমি বলি ই ইকুয়াল টু ভি এজ এ, তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ তাহলে সেক্ষেত্রে সদ্য বন্ধ হবে। এই সদ্য বন্ধ হবে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি? ধরে নাও যে আমি বলছি যে কোনো কারণে ই এর মানটা বেশি ছিল, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা দিকে তড়িৎ প্রবাহ হচ্ছিল, ফলে গ্যালভানোমিটারের একটা দিকে বিক্ষেপ হচ্ছিল। আমি এবার কি করলাম? আমি এখানটায় এল এর মান বাড়াচ্ছি। যখনই আমি স্মল এল এর মানটা বাড়াচ্ছি তখন ভি এজ এর মানটা বাড়ছে। বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময় হয়ে গেল যখন ই এবং ভি এজ এটা সমান হয়ে গেল, এবং এক্ষেত্রে গ্যালভানোমিটার স্থির হলো। এখন গ্যালভানোমিটার স্থির হয়ে যাওয়ার অর্থ হচ্ছে কি? স্পন্দন হলো না, তাকে বলা হয় নিষ্পন্দ অবস্থা। এই নিষ্পন্দ অবস্থা কখন হবে? যখন বাধা সৃষ্টিকারী বিভব প্রভেদ এবং তড়িৎচালক বল পরস্পর সমান হবে। এবার আমরা কি বলতে পারি? দেখো, আমরা তাহলে বলতে পারি যে এই নিষ্পন্দ অবস্থায়, এই যে নিষ্পন্দ অবস্থা বললাম, সেই নিষ্পন্দ অবস্থায় তাহলে কি হবে? সেই নিষ্পন্দ অবস্থায় ই ইকুয়াল টু ভি এজ এ হবে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ই ইকুয়াল টু ভি এজ এ। ভি এজ এর মানটা কত? E0 বাই L0 ইন্টু স্মল এল। তাহলে আমরা কি দেখো, আমরা যদি এখানে ব্যবহৃত তড়িৎ কোষের তড়িৎচালক বল, এখানে যে পরিবাহী তার নিয়েছি তার যে মোট দৈর্ঘ্য এবং এ এবং যে বিন্দুর মধ্যে কার্যকর দৈর্ঘ্যটা যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা সহজেই বাহ্যিক যে তড়িৎ কোষ ব্যবহার করা হয়েছে তার তড়িৎচালক বলের মানটা পেয়ে যাব। তাহলে এখানটাতে কিন্তু আমরা এই সাধারণ ব্যবস্থার সাহায্যে আমরা যে কোনো তড়িৎ কোষের আমরা তড়িৎচালক বল মাপতে পারবো। কিন্তু এখানটায় যে তড়িৎচালক বলটা মাপছি সেক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে বা কিছু সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে দেখো, আমরা এখানটায় কি পেয়েছি? ই ইকুয়াল টু E0 বাই L0 ইন্টু স্মল এল। আমরা খুব সহজেই বলতে পারি যে মোট দৈর্ঘ্য হচ্ছে এল, মানে ক্যাপিটাল L0, এবং তার কিছুটা অংশ হচ্ছে স্মল এল। তাহলে আমরা কি বলতে পারি? কে বড়, L0 বড় না স্মল এল বড়? মোট দৈর্ঘ্য হচ্ছে L0, তার কিছুটা অংশ যেহেতু স্মল এল, তাহলে আমরা বলতেই পারি সবসময় L0টা বড় হবে স্মল এল এর থেকে। এবং যদি এই জকিটাকে আমি একদম টানতে টানতে শেষ মাথায় নিয়ে আসি, শুধুমাত্র সেক্ষেত্রেই L0 এবং স্মল এলটা সমান হবে। তাহলে L0 গ্রেটার দেন অর ইকুয়াল টু এল হচ্ছে। তাহলে আমরা এখানটা কি বলতে পারি? যে তাহলে দেখো এই সমীকরণটাতে লিখতে পারি ই বাই E0 সমান সমান এল বাই L0। এবার আমরা একটু আগে দেখতে পেলাম কি L0টা গ্রেটার দেন অর ইকুয়াল টু এল। তাহলে এই সমীকরণের ডান পক্ষ যদি এটা হয়, তাহলে বাম পক্ষে আমি কি লিখতে পারি? তাহলে বাম পক্ষে লিখতে পারি E0টা গ্রেটার দেন অর ইকুয়াল টু ই।
তার মানে অবশ্যই এই তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান বাহ্যিকভাবে ব্যবহৃত তড়িৎ কোষের তড়িৎচালক বল মান অপেক্ষা এর মানটা বেশি হবে বা সমান হতে পারে। সমান হলে আমি কিন্তু নিষ্পন্ন বিন্দু এক্স্যাক্টলি নাও পেতে পারি, তাই আমরা এক্স্যাক্ট সমান না করে বলতে পারি যে অবশ্যই E0 এর মানটা গ্রেটার দেন E হতে হবে। মানে এটা থিওরিটিক্যালি এটা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি হওয়া উচিত E0 টা গ্রেটার দেন E। যদি কোনো কারণে E টা যদি গ্রেটার দেন E0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনোভাবেই নিষ্পন্ন অবস্থায় দিতে পারবো না এবং তড়িৎচালক বলও পরিমাপ করতে পারবো না। এখন আমরা বলতে পারি যে বাহ্যিকভাবে ব্যবহৃত তড়িৎ কোষের তড়িৎচালক বলের মানটাকে আমরা তার দৈর্ঘ্যের সাপেক্ষে প্রকাশ করতে পারছি এখানটায়, কারণ E0 এবং L0 কনস্ট্যান্ট। সাধারণত পোটেনশিওমিটারে A থেকে B বিন্দুর মধ্যে আমরা 1 মিটার দৈর্ঘ্যের 10টা তার পরস্পর সমান্তরালভাবে যুক্ত করি, মানে 10 মিটার দৈর্ঘ্য হয়, মানে 1000 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়। তাহলে আমরা কি বলছি যে A থেকে B বিন্দুর মধ্যে দৈর্ঘ্যটা সাধারণত আমরা 1000 সেন্টিমিটার বা 10 মিটার নিয়ে থাকি। E0 হচ্ছে প্রাথমিকভাবে ব্যবহৃত তড়িৎ কোষ এর তড়িৎচালক বল। এবার তাহলে আমরা কোনটা L0 এবং E0 আমরা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি পাচ্ছি E এর মানটা নির্ভর করছে শুধুমাত্র এখান থেকে এইটুকু দৈর্ঘ্যের উপর, এবং এখানে যেহেতু স্কেল দেওয়া থাকে স্কেলের সাহায্যে খুব সহজেই আমরা স্মল এর দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারছি। এখন আমরা ধরে নাও আমরা এখানটায় এমন একটা ব্যাটারি রেখেছি বা তড়িৎ কোষ রেখেছি যার তড়িৎচালক বল E1। এবার তাহলে আমরা কি পাচ্ছি, এই E1 ব্যাটারি বা E1 তড়িৎচালক বল সম্পন্ন যে ব্যাটারি রেখেছি তার জন্য একটা জায়গায় নিষ্পন্দ বিন্দু পাবো, তাহলে সেই নিষ্পন্দ বিন্দুটা L1। তাহলে আমরা এক্ষেত্রে এই সমীকরণটা থেকে আমি কি বলতে পারি, আমরা বলতেই পারি E1 equal to E0 by L0 into L1। এখন আমরা কি করলাম, আমরা এই কোষটাকে সরিয়ে দিলাম। এবার এখানে যে কোষটা রয়েছে তার তড়িৎচালক বল E2। তাহলে এখানে আমি অন্য একটা তড়িৎ কোষ রাখলাম, তার তড়িৎচালক বলটা ভিন্ন, তার নিষ্পন্দ বিন্দু ভিন্ন কোনো অবস্থানে হবে। এবার হয়তো সেই তড়িৎ কোষের জন্য নিষ্পন্দ বিন্দু আমি পেলাম L2। তাহলে এক্ষেত্রে এই সমীকরণ অনুযায়ী আমি কি লিখতে পারবো, E2 সমান সমান, দেখো আমরা এই ব্যাটারিটাকে চেঞ্জ করেছি কিন্তু এই ব্যাটারি বা তার মোট দৈর্ঘ্য সেটা অপরিবর্তিত, তার মানে E0 বাই L0 এটা অপরিবর্তিত থাকলো, তাই পরিবর্তনটা কার হলো, L2। তাহলে এদের অনুপাত যদি করি তাহলে কি পাবো, E1 বাই E2 সমান সমান L1 বাই L2। এই যে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা দুটো ভিন্ন ভিন্ন তড়িৎ কোষের তড়িৎচালক বলের মানের অনুপাত পেয়ে যাচ্ছি এবং সেই অনুপাতটা পাচ্ছি দৈর্ঘ্যের সাহায্যে। দৈর্ঘ্য তো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, এখানে স্কেল আছে, স্কেলের সাহায্যে খুব সহজে দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তাই দৈর্ঘ্য যদি নির্ণয় করে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে সেই দৈর্ঘ্যগুলোর অনুপাতটাই হবে তড়িৎচালক বলের মানের অনুপাত। তাহলে দেখো আমরা এই যন্ত্রের সাহায্যে দুটো ভিন্ন ভিন্ন তড়িৎ কোষের তড়িৎচালক বলের মধ্যে তুলনাও করতে পারি এবং এক্ষেত্রে খুব সহজেই বলতে পারি যদি L1 টা গ্রেটার দেন L2 হয় তাহলে E1 টা গ্রেটার দেন E2 হবে, L1 যদি লেস দেন L2 হয় তাহলে E1 টা লেস দেন E2 হবে, এবং যদি কোনো কারণে L1 টা ইকুয়াল টু L2 হয় তাহলে E1 টা ইকুয়াল টু হবে E2। আমরা আমাদের বর্তনীটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা নির্ণয় করব যে তোমাদের সামনে যে কোনো দুটো বিন্দু দেওয়া হলো সেই দুটো বিন্দুতে একটা বিভব প্রভেদ তৈরি আছে। ধরে নাও আমরা সেই দুটো বিন্দুর কথা বলছি M এবং N, তাহলে M এবং N এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আছে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে Nটা যদি ধনাত্মক হয় এবং Nটা যদি ঋণাত্মক প্রান্ত যুক্ত হয় আমরা কি করব, সেই ধনাত্মক প্রান্তটা একটা গ্যালভানোমিটারের সাহায্যে আমরা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে এবং ঋণাত্মক বিভবযুক্ত প্রান্তটা আমরা জকির সঙ্গে সেট করে দেব। তাহলে এবার আমরা কি বলতে পারি, আমরা তাহলে এবার কি বলতে পারি, দেখো যদি আমি এই জকিটার দৈর্ঘ্য কম বা বেশি করি তাহলে এই যে এ বিন্দু এবং জে বিন্দুর মধ্যে উৎপন্ন ভি এ জে এই বিভবটা পরিবর্তিত হবে, কারণ ভি এ জে ইকুয়াল টু কি ছিল E0 বাই L0 ইন্টু স্মল এল।
এখন যখনই এই বিভব প্রভেদের মান এম এবং এন বিন্দুর মধ্যে ক্রিয়াশীল ভি এম এন বিভব প্রভেদের সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে তখন কি হবে, এই গ্যালভানোমিটারের স্পন্দনটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দুর শর্ত কি? তাহলে গ্যালভানোমিটারের নিস্পন্দ তার শর্ত কি? শর্ত যে ভি এজ এর মানটা এবং ভি এম এন এর মানটা সমান হবে। আর ভি এজ এর মানটা কত? E0/L0 ইন্টু স্মল এল। E0 এর মান এবং L0 এর মান স্ট্যান্ডার্ড দেওয়াই থাকে। আমি যে কোনো স্কেল মানে যন্ত্রে ব্যবহৃত যে স্কেল আছে সেই স্কেলের সাহায্যে স্মল এল এর মান পেয়ে যাব এবং তারপরে তিনটে রাশির মান পেয়ে গেলে সহজেই কিন্তু আমরা ভি এম এন এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, পোটেনশিওমিটার বা বিভব বিভাজকের সাহায্যে যে কোনো দুটো বিন্দুর মধ্যে ক্রিয়াশীল বিভব প্রভেদের মানটাও আমরা পরিমাপ করতে পারবো। এখন আমরা তোমাদের সামনে তুলে ধরবো, বা এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ পরিমাপ করতে পারি। আমরা তড়িৎ কোষের তড়িৎচালক বল কিভাবে পরিমাপ করতে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। এবার এটা আমরা তুলে ধরবো যে কিভাবে আমরা কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ আমরা পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি। তাহলে তার জন্য আমরা প্রথমে দেখো এই যে এই ব্যবস্থাটা নিয়েছি, এই বর্তনীটা কিন্তু আমরা আগেই ব্যবহার করেছি যে কি করে এই যে তড়িৎ কোষটা আছে তার তড়িৎচালক বল আমরা পরিমাপ করব। এবং সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম, আমরা আগে এটা অনেকবার করেছি, তাই আমরা এই যেটা আর ডিসকাস না করে ডাইরেক্টলি বলতে পারি যে এক্ষেত্রে যদি L1 দূরত্বে আমি নিষ্পন্দ বিন্দু পাই, তাহলে এক্ষেত্রে ক্রিয়াশীল তড়িৎচালক বল তাহলে E ইকুয়াল টু হবে E0/L0 ইন্টু স্মল L1। এক্ষেত্রে জিনিস খেয়াল করে দেখো যে এই যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটার ক্ষেত্রে কিন্তু এই দুটো বিন্দু মুক্ত বিন্দু, মানে এক্ষেত্রে কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে ক্রিয়াশীল হচ্ছে এই ব্যাটারিটার তড়িৎচালক বল। আমরা যদি এই ব্যাটারিটার যে বর্তনীটা তাকে যদি বদ্ধ বর্তনী করে দিই, ছিল মুক্ত বর্তনী তাই তড়িৎচালক বল ক্রিয়াশীল ছিল। এবার আমরা কি করলাম, এই বর্তনীটাকে একটা বাহ্যিক রোধ আর এর সাহায্যে বদ্ধ করে দিলাম। এই মুক্ত বর্তনী এখন হয়ে গেল বদ্ধ বর্তনী। তাহলে এই বদ্ধ বর্তনী যদি হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি কি আছে, কি কি কার্য মানে কোন কোন রোধটা কার্যশীল হবে। তাহলে দেখো এখানে বাহ্যিক রোধ ক্যাপিটাল আর এবং এই যে ব্যাটারিটা আছে তার আভ্যন্তরীণ রোধ স্মল আর, এরা দুজনই কিন্তু এক্ষেত্রে কার্যকর হবে। তাহলে আমরা তাহলে বলতে পারি কি যে এই যে তড়িৎ কোষটা আছে যার তড়িৎচালক বল E, সেখান থেকে উৎপন্ন প্রবাহ মাত্রা তার নিজস্ব আভ্যন্তরীণ রোধ স্মল আর এবং বাহ্যিক রোধ ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের মধ্যে দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে প্রবাহ মাত্রা কত হবে, I ইকুয়াল টু তড়িৎচালক বল E ডিভাইডেড বাই R প্লাস স্মল আর। তাহলে আমরা এই যে বিন্দু দুটো আছে সেই বিন্দুর মধ্যে আমরা কিভাবে একটা বিভব প্রভেদ পাবো। কেন বিভব প্রভেদ পাবো, কারণ বাহ্যিক রোধের মধ্যে দিয়ে এটা তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই বিভব প্রভেদের মানটা কত হবে, V ইকুয়াল টু IR, I এর মান এবং R এর মান আমরা জানি। তাহলে এই বিভব প্রভেদটা এখানে, তার মানে ধরে নাও C এবং D বিন্দুর মধ্যে ক্রিয়াশীল, A এবং J বিন্দুর মধ্যে ক্রিয়াশীল V AJ। এখন গ্যালভানোমিটারের স্পন্দনটা কার উপর নির্ভর করবে, যদি ভি এজে যদি বড় হয় তাহলে ভি এজের অভিমুখে তড়িৎ প্রবাহ হবে এবং সেক্ষেত্রে গ্যালভানোমিটারের স্পন্দন যে করার দিকে হবে। যদি ক্যাপিটাল ভি এর মান বেশি হয় তাহলে ক্যাপিটাল ভি এর দরুন তড়িৎ প্রবাহ হবে এবং তার ফলে গ্যালভানোমিটারের স্পন্দনটা বিপরীত দিকে হবে। কিন্তু যখনই এই দুটো বিভব প্রভেদের মান সমান হয়ে যাবে, তার মানে এই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ এবং এই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান হয়ে যাবে, তার মানে লব্ধি তড়িৎচালক বল কোনো থাকছে না বা কোনো তড়িৎ প্রবাহ পাবো না, সেক্ষেত্রে গ্যালভানোমিটারের স্পন্দন হবে না। তাহলে গ্যালভানোমিটারের স্পন্দন থাকবে না বা নিষ্পন্দ অবস্থার শর্ত, নিষ্পন্দ অবস্থার শর্ত কি হচ্ছে, ভি এজে ইকুয়াল টু হবে ভি। এখন এক্ষেত্রে এ এবং জে বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদটা, অর্থাৎ যে নির্দিষ্ট বিভব প্রভেদের জন্য ভি এজে এবং ভি সমান হচ্ছে, সেটা আমি ধরে নাও L2 দূরত্বে পেয়েছি। তাহলে এখন দূরত্ব কিন্তু L2, আগে কত ছিল
যখন তড়িৎচালক বলকে আমরা হচ্ছে প্রতিনিধিত্ব করছিলাম তখন দৈর্ঘ্য ছিল L1, যখন আমরা বিভব প্রভেদকে প্রতিনিধিত্ব করছি তখন দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে এক্ষেত্রে আমরা এই সমীকরণ অনুযায়ী কি লিখতে পারি, VAJ ইকুয়াল টু E0 বাই L0 ইন্টু L2। এবং এটা কার সঙ্গে সমান হচ্ছে, V এর সঙ্গে সমান হচ্ছে, এটা ইকুয়াল টু V। তাহলে অতএব V ইকুয়াল টু কি পেলাম, E0 বাই L0 ইন্টু L2। তার আমরা পেয়েছি E ইকুয়াল টু E0 বাই L0 ইন্টু L1, এখন পেলাম V ইকুয়াল টু E0 বাই L0 ইন্টু L2। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাধারণত কি হয়, ইটা গ্রেটার দেন ভি হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ই আর ভি এই দুজনের মধ্যে কে বড়, ই বড়। তাই দেখো E0 বাই L0 এখানেও আছে, E0 বাই ক্যাপিটাল L0 এখানেও আছে। তার মানে এখানে হলো স্মল L1 এবং স্মল L2। খুব সহজেই বলতে পারি L1 টা গ্রেটার দেন L2 হবে। এখন আমরা কি করব, এই যে দুটো সমীকরণ আছে তাদের আমরা অনুপাত বের করব। তাহলে আমরা কি পাচ্ছি, ই বাই ভি সমান সমান L1 বাই L2। এখন দেখো আমরা এখানে কি পেয়েছি, V ইকুয়াল টু IR, I এর মানটা এখান থেকে বসালাম, E ইন্টু ক্যাপিটাল R প্লাস স্মল r ইন্টু ক্যাপিটাল R। তাহলে E বাই V ইকুয়াল টু কত হলো, R প্লাস স্মল r বাই R। তাহলে E বাই V ইকুয়াল টু কত হলো, ভাগ করে নিলাম, R বাই ক্যাপিটাল R প্লাস স্মল r বাই ক্যাপিটাল R, মানে 1 প্লাস স্মল r বাই ক্যাপিটাল R। তাহলে E বাই V এর মান কত হলো, 1 প্লাস স্মল r বাই ক্যাপিটাল R ইকুয়াল টু L1 বাই L2। তাহলে এখান থেকে কি বলতে পারি, স্মল r বাই ক্যাপিটাল R ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R ইন্টু L2 মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম আভ্যন্তরীণ রোধ স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R ইন্টু L1 বাই L2 মাইনাস 1। মাথায় রাখতে হবে L1 টা অলওয়েজ গ্রেটার দেন L2 হচ্ছে। তাহলে এই অনুপাতটা সেক্ষেত্রে কি হচ্ছে, গ্রেটার দেন 1 হচ্ছে, তার মানে স্মল r টা সবসময় পজিটিভ হচ্ছে। তাহলে দেখো আমরা এখানটা কি করতে পারছি, আমরা পটেনশিওমিটারের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ পরিমাপ করতে পারছি। আমরা আজকে যা যা আলোচনা করলাম সেখানটায় কিন্তু থিওরিটিক্যালি এগুলো যেমন আসে ঠিক তেমনই প্র্যাকটিক্যালও আছে এবং এখান থেকে অঙ্কও আসতে পারে। তাই আমরা আশা করব যে তোমরা সবাই এই জায়গাটা খুব ভালো করে পড়বে, ভালো করে করবে। আর একটা কথা একটু বলে রাখি যে একটা প্রশ্ন খুব কমন যেটা মাঝে মধ্যেই আসে, যে পটেনশিওমিটার এবং মিটার ব্রিজের মধ্যে কোনটা বেশি সুবিধা। তাহলে এইটুকুর উত্তরটা শুধু আমি তোমাদের সামনে তুলে ধরছি যে দেখো, যখন আমরা মিটার ব্রিজ বলছি, মিটার ব্রিজ এই কথাটা কেন আসছিল, মিটার ব্রিজ কথাটা কোথা থেকে আসছে, যখন মিটার মানে দৈর্ঘ্য ছিল 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তার মানে আমি ধরে না ওখানটায় E0 তড়িৎচালক বলের একটা হচ্ছে তড়িৎ কোষ ব্যবহার করেছি। তাহলে 100 সেন্টিমিটারে বিভব প্রভেদ কত হচ্ছে, E0। তাহলে 1 সেন্টিমিটারে কত হচ্ছে, E0 বাই 100। তার মানে ধরে নাও আমি পরিমাপ করতে গিয়ে কিছু ভুল করলাম। কতটা ভুল করলাম, আমি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ভুল করে দিয়েছি। তাহলে আমার সেক্ষেত্রে ভুলের পরিমাণটা কত হবে, মিটার ব্রিজের ক্ষেত্রে E0 বাই 100 হবে। কিন্তু যখনই আমরা পটেনশিওমিটার ব্যবহার করছি, পটেনশিওমিটারের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা কিন্তু 10 মিটার মানে 1000 সেন্টিমিটার। তার মানে 1000 সেন্টিমিটারে বিভব প্রভেদ কতটা ক্রিয়াশীল হচ্ছে, E0 মানে 1 সেন্টিমিটারে কত হচ্ছে, E0 বাই 100, 1000। তার মানে কি হচ্ছে যে আমি যখন মিটার ব্রিজ নিয়েছি 1 সেন্টিমিটার ভুল করলে আমার ভুলের পরিমাণ হচ্ছে E0 বাই 100। যখন আমরা পটেনশিওমিটার ব্যবহার করছি তখন আমার ভুলের পরিমাণ হচ্ছে E0 বাই 1000। কোনটা বেশি, অবশ্যই E0 বাই 100টা গ্রেটার দেন E0 বাই 1000। তার মানে মিটার ব্রিজের শতকরা ত্রুটি বেশি হবে, পটেনশিওমিটারের শতকরা ত্রুটি কম হবে। এছাড়াও মিটার ব্রিজের সাহায্যে কিন্তু আমরা আভ্যন্তরীণ রোধ পরিমাপ করতে পারি না বা তড়িৎচালক বল পরিমাপ করতে পারি না। আমরা কি করতে পারি, আমরা বাহ্যিক রোধ মানে অজ্ঞাত রোধ নির্ণয় করতে পারি, কিন্তু মিটার পটেনশিওমিটারের সাহায্যে কি করতে পারি, অজ্ঞাত রোধ নির্ণয় করতে পারি। আমরা ব্যাটারির তড়িৎচালক বল বা আভ্যন্তরীণ রোধও পরিমাপ করতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু পটেনশিওমিটার তুলনামূলকভাবে বেশি উৎকৃষ্ট। আর একটা কথা একটু বলতেই হয় যে আমরা মিটার ব্রিজ বা পটেনশিওমিটারের যে তারটা ব্যবহার করছি, যার দৈর্ঘ্য আমরা L0 এখানে বলছি মানে 1000 সেন্টিমিটার মানে 10 মিটার, বা মিটার ব্রিজের ক্ষেত্রে
100 সেন্টিমিটার, সেই তারের উপাদানটা কি হবে? যে কোনো তারের উপাদান নিলে কিন্তু হবে না, আমাদের এমন তার নিতে হবে যে তারের রোধটা, এখানে কানেক্টিং ওয়্যারগুলো আছে, যে তারগুলো দিয়ে আমরা সংযোগ করছি, সংযোগকারী যে তার আছে, সেই তারের তুলনায় এই তারের রোধ জন্য বেশি হয়, এবং রোধটা কার উপরে নির্ভর করে? রোধাঙ্কের উপরে। তার মানে আমাকে এমন উপাদান নিতে হবে যা উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হবে। এছাড়াও কি হতে পারে? যখন এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই সময় তড়িৎ প্রবাহ হলে কি হয়? যে কোনো পদার্থ বেশি সক্রিয় হয়ে যায়, মানে সহজে জারিত বা বিজারিত হতে পারে। তাহলে এমন উপাদান নিতে হবে যার রোধাঙ্ক বেশি হবে কিন্তু সে সহজে জারিত বা বিজারিত হবে না, বা এর মধ্যে তড়িৎ প্রবাহের ধরুন ও উষ্ণ হতে পারে, উত্তপ্ত হতে পারে। এই উত্তপ্ত হলে রোধের পরিবর্তন হতে হবে, তার মানে উত্তপ্ত হলে যেন রোধের পরিবর্তন বেশি না হয় সেরকম উপাদান নিতে হবে। এই জন্য আমরা সাধারণত কি করি, এখানটায় উপাদান হিসেবে নেওয়া হয় কনস্ট্যান্টাইন, জার্মান সিলভার বা ম্যাঙ্গানিজ। এইগুলো উপাদানের তার ব্যবহার করা হয়। এই উপাদানের তারগুলো এক্ষেত্রে কিন্তু এই সব শর্তকে পূরণ করে, অর্থাৎ এদের রোধাঙ্ক উচ্চ হয়, সহজে জারিত বা বিজারিত হয় না, এবং উত্তপ্ত হলে রোধের পরিবর্তনটাও খুব বেশি হয় না। এবং সব ক্ষেত্রেই এই উপাদানগুলো, মানে যে উপাদানগুলো আমি নাম বললাম, কনস্ট্যান্টাইন, জার্মান সিলভার বা ম্যাঙ্গানিজ, এদের রোধাঙ্কের মানটা বা রোধের মানটা প্রায় অপরিবর্তিত থাকে, অর্থাৎ সব ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স পাওয়া যায়। তাহলে যতটুকু পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একটু বলে দিই, মন দিয়ে তোমরা লিখে নেবে। পোটেনশিওমিটারকে আমরা পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার কিভাবে করতে পারি? পরের প্রশ্ন হতে পারে, দেখাও পোটেনশিওমিটার হচ্ছে একটি পরিবর্তনশীল বিভব উৎস। এছাড়াও প্রশ্ন হতে পারে, পোটেনশিওমিটারের মূলনীতি আলোচনা করো। তারপরে আসতে পারে, কিভাবে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল পরিমাপ করতে পারি। এরপরে আসতে পারে, কিভাবে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে দুটো ভিন্ন ভিন্ন তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষের তড়িৎচালক বলের তুলনা করতে পারি। এরপরে প্রশ্ন হতে পারে, কিভাবে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে দুটো বিন্দুর মধ্যে কার্যকর বিভব প্রভেদ পরিমাপ করতে পারি। এরপরে প্রশ্ন হতে পারে যে কিভাবে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ পরিমাপ করতে পারি। এছাড়াও প্রশ্ন হতে পারে, পোটেনশিওমিটার এবং মিটার ব্রিজের মধ্যে কোনটি উৎকৃষ্ট ও কেন? তাছাড়া হতে পারে, পোটেনশিওমিটারের তারের উপাদান কি হতে পারে, বা এখানটায় কোন ধরনের তড়িৎ কোষ আমি ব্যবহার করতে পারি। একটু উত্তরটা বলে দিই, আমরা সাধারণত লেকল্যান্স কোষ ব্যবহার করি, কারণ লেকল্যান্স কোষ অনেকক্ষণ ধরে একটা স্থির মানের প্রবাহ দেয়। যাই হোক, এরপরে যে প্রশ্নটা হতে পারে যে কোন বিশেষ শর্তে কোনো পোটেনশিওমিটারের মধ্যে আমি নিস্পন্দ বিন্দু পাবো না? কোন বিশেষ শর্তে পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমরা নিস্পন্দ বিন্দু পাবো না? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে সাধারণত ই এর মানটা E0 অপেক্ষা ডান দিকে এখানে ব্যবহার করা হচ্ছে ই, যদি E0 এর মানটা যদি ই এর থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু নিস্পন্দ বিন্দু পাওয়া যায় না। যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো এই বিষয় থেকে বা এই চ্যাপ্টার থেকে আসতে পারে। তোমরা এইটুকু প্রশ্ন সুন্দর করে রেডি করে নিও। তোমাদের কোনো প্রশ্নে অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো, বাইরে থেকে।